রবার্ট ব্রাউনিংয়ের মাই লাস্ট টাচেস কবিতাটা পড়লে প্রথমে মনে হয় যেন একটা সুন্দর ছবির বর্ণনা দেওয়া হচ্ছে কিন্তু আসলে এই ছবির আড়ালেই লুকিয়ে আছে এক সাংঘাতিক অন্ধকার রহস্য। তো চলুন আজ আমরা এই ছবির পর্দাটা একটু সরিয়ে দেখি, ভেতরের সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করি। ভাবুন তো একবার, ডিউক অফ ফেরারার বিশাল এক আর্ট গ্যালারি, সেখানে ডিউক নিজে কথা বলছেন একজন দূতের সঙ্গে। কি নিয়ে? তার প্রয়াত স্ত্রীর একটা ছবি নিয়ে। আপাতদৃষ্টিতে খুবই সাধারণ একটা ব্যাপার, তাই না? কিন্তু এখানেই আসল টুইস্ট। এই সাধারণ কথাবার্তার মধ্যেই লুকিয়ে আছে এক হাড় হিম করা সত্যি। ছবিটা নাকি এতটাই জীবন্ত যে মনে হয় ডাচেস এখনও বেঁচে আছেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, ডিউক এই ছবিটা এমনি এমনি ঝুলিয়ে রাখেননি। এটা ঢাকা থাকে একটা পর্দা দিয়ে, আর সেই পর্দা সরানোর অধিকার আছে শুধু ডিউকের। ব্যাস, এখানে কিন্তু আমরা প্রথম একটা খটকা পাই। বোঝা যায় মানুষটা সবকিছু নিজের কন্ট্রোলে রাখতে কতটা ভালোবাসেন। এই পুরো রহস্যটার সমাধান করার জন্য আমাদের হাতে একটা দারুণ অস্ত্র আছে, আর সেটা হলো ড্রামাটিক মনোলগ। এটা কবিতার এমন একটা স্টাইল যেখানে একজনই কথা বলে যায়, আর কথা বলতে বলতে নিজের অজান্তেই তার ভেতরের আসল মানুষটা বেরিয়ে আসে। মানে আমাদের শুধু মন দিয়ে শুনতে হবে, কারণ ডিউক নিজেই নিজের মুখেই তার অপরাধের কথা প্রায় স্বীকার করে ফেলবেন। তো আমাদের এই বিশ্লেষণটা শুরু হচ্ছে একদম ওই ছবিটা থেকেই। ডিউক যখন ওই দূতের সাথে কথা বলা শুরু করেন, তখন থেকে কিন্তু একটু একটু করে সন্দেহ দানা বাঁধতে থাকে। চলুন সরাসরি শুনে নিই তার প্রথম অভিযোগটা ঠিক কী ছিল। এই দেখুন ডিউকের প্রথম অভিযোগ। উনি বলছেন যে ডাচেসের গালে যে আনন্দের আভা দেখা যেত, সেটার কারণ শুধু ডিউক নিজে ছিলেন না। মানে ডিউক ছাড়াও অন্য অনেক সাধারণ জিনিসও ডাচেসকে খুশি করতে পারত। অদ্ভুত না ব্যাপারটা? একজন মানুষ এতেও বিরক্ত হতে পারে? ডিউকের অভিযোগের সুরটা তো বেশ বোঝা গেল। এবার চলুন তার কথাগুলোকে ফরেনসিক প্রমাণের মতো করে দেখি। মানে এক এক করে কাটাছেঁড়া করে বোঝা যাক তিনি শব্দের আড়ালে ঠিক কী লুকাতে চাইছেন আর কী বা ফাঁস করে ফেলছেন। একটু খেয়াল করলেই বোঝা যাবে ডিউক আসলে এখানে ডাচেসের দয়ালু আর হাসিখুশি স্বভাবেরই সমালোচনা করছেন। মানে যে কোনো সাধারণ জিনিসে মুগ্ধ হয়ে যাওয়া বা খুশি হওয়া, এই গুণটাকে তিনি দেখছেন একটা বিরাট খুঁত হিসেবে। ভাবা যায় আসলে সমস্যাটা কোথায় জানেন? ডাচেস যে সবার সাথেই ভালো ব্যবহার করতেন, সবকিছুতেই আনন্দ খুঁজে পেতেন, এই ব্যাপারটাই ডিউক মেনে নিতে পারছিলেন না। তার কাছে এটা গুণ ছিল না, বরং তার মনে হচ্ছিল যে ডাচেস তাকে স্পেশাল কোনো গুরুত্বই দিচ্ছেন না। আর এইবার ডিউক তার রাগের আসল কারণটা বলেই ফেললেন। সমস্যাটা হলো ডাচেস নাকি তার দেয়া ৯০০ বছরের পুরনো নাম, মানে তার বংশমর্যাদাকে অন্য যে কারো দেয়া সাধারণ উপহারের মতোই দেখতেন। সবার জন্য একই কৃতজ্ঞতা। এখন ডিউকের মতো একজন চূড়ান্ত অহংকারী আর সবকিছু নিজের দখলে রাখতে চাওয়া মানুষের কাছে এই সমান ব্যবহারটা ছিল একটা বিরাট অপমান। তার কাছে এটা ছিল অসহ্য। তার মনে হচ্ছিল এটা যেন তার ক্ষমতার দিকে ছুড়ে দেওয়া একটা সরাসরি চ্যালেঞ্জ। আর তার ইগো দেখুন, অহংকার এতটাই বেশি যে এই ব্যাপারটা নিয়ে তিনি তার স্ত্রীর সাথে দুটো কথা বলবেন সেই চেষ্টাও করেননি। কারণ তার মনে হয়েছে এই ধরনের তুচ্ছ বিষয় নিয়ে কথা বলাটা তার স্ট্যাটাসের নিচে, মানে কথা বলারও যোগ্য মনে করেননি তিনি। তো আমাদের হাতে এখন বেশ কিছু প্রমাণ জমা হয়েছে। ডিউকের কথা, তার অহংকার, তার ভয়ঙ্কর ঈর্ষা সবকিছুই কিন্তু একই দিকে আঙুল তুলছে। এবার সময় হয়েছে এই ছোট ছোট সূত্রগুলোকে এক জায়গায় এনে তার একটা কমপ্লিট সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করার। ডিউকের চরিত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিকটাই হলো এটা। বাইরে থেকে তার কথাবার্তা শুনলে মনে হবে কি ভদ্র, কি সভ্য একজন মানুষ। কিন্তু এই ভদ্রতার মুখোশের আড়ালেই লুকিয়ে আছে এক ঠান্ডা মাথার, নিয়ন্ত্রণকামী আর অসম্ভব নিষ্ঠুর একটা মন। মানে তিনি যা বলছেন আর আসলে যা বলতে চাইছেন, তার মধ্যে আকাশ পাতাল ফারাক। তাহলে ডিউকের ফাইনাল প্রোফাইলটা কি দাঁড়ালো? তিনি মারাত্মক অহংকারী আর দাম্ভিক। তার জেলাসিটা প্যাথোলজিক্যাল, মানে অসুস্থ পর্যায়ের। সবকিছু নিজের কন্ট্রোলে রাখার একটা বাতিক আছে। তিনি মানুষকে মানুষ হিসেবে দেখেন না, দেখেন নিজের সম্পত্তি বা বস্তু হিসেবে। আর তার মধ্যে আবেগ বলে প্রায় কিছুই নেই। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? এই পুরো প্রোফাইলটা কিন্তু অন্য কেউ বানিয়ে দেয়নি। এটা আমরা তৈরি করেছি তার নিজের মুখ থেকে বেরোনো কথা দিয়েই। আর এরপরই আসে সেই মোক্ষম লাইনটা, ডিউকের সেই চাপা কিন্তু একেবারে পরিষ্কার স্বীকারোক্তি। তিনি বলছেন, আমি আদেশ দিয়েছিলাম, তারপর সব হাসি একসাথেই থেমে গেল। এর মানেটা বুঝতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তিনি ডাচেসকে খুন করার আদেশ দিয়েছিলেন শুধু তার হাসি থামিয়ে দেওয়ার জন্য। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? জীবন্ত ডাচেসকে তিনি নিজের কন্ট্রোলে রাখতে পারেননি,
তাই তাকে সরিয়ে দিয়ে একটা ছবিতে পরিণত করেছেন, এমন একটা জড় বস্তু যাকে তিনি পর্দার আড়ালে লুকিয়ে রাখতে পারবেন, যখন ইচ্ছে হবে পর্দা সরিয়ে অন্যকে দেখাতে পারবেন, অর্থাৎ মৃত্যুর পরেও চিরকালের জন্য নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ডিউকের অপরাধ তো জলের মতো পরিষ্কার, কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। রবার্ট ব্রাউনিং কিন্তু শুধু একটা ক্রাইম স্টোরি আমাদের শোনাতে চাননি, এর মাধ্যমে তিনি একটা গভীর সতর্কবার্তা দিয়েছেন, যা আজও সত্যি। চলুন এবার সেই দিকটা একটু দেখি, কেন এই কবিতাটা আজও এতখানি প্রাসঙ্গিক আর শক্তিশালী। আর শেষে ডিউক আরও একটা মূর্তির দিকে ইঙ্গিত করেন। মূর্তিটা সমুদ্রের দেবতা নেপচুনের, যিনি একটা ছোট্ট সি হর্সকে বশ মানাচ্ছেন। এই প্রতীকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডিউক আসলে নিজেকে ওই শক্তিশালী দেবতা নেপচুনের জায়গায় বসাচ্ছেন, আর বাকিদের দেখছেন ওই ছোট্ট অসহায় প্রাণীটার মতো। এর চেয়ে ভালোভাবে তার মানসিকতার বর্ণনা আর হয় না। তাহলে এই কবিতার বার্তাটা কি? এটা আমাদের কয়েকটা ভয়ঙ্কর জিনিস নিয়ে সতর্ক করে, যেমন লাগাম ছাড়া ক্ষমতার অপব্যবহার করলে কি হতে পারে, চরম জেলাসি বা অধিকারবোধ মানুষকে কতটা নিচে নামাতে পারে, নারীকে শুধুই একটা সুন্দর বস্তু হিসেবে দেখার প্রবণতা, আর সবশেষে অতিরিক্ত অহংকারের বিপদ। আসলে এই কবিতাটা পুরুষতান্ত্রিক আধিপত্য আর সভ্যতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা পাশবিকতার এক অসাধারণ সমালোচনা। আর কবিতাটা শেষ হয় একটা শকিং রিয়ালিটি দিয়ে। ডিউক কিন্তু এই সব কথা বলছেন তার পরবর্তী বিয়ের সম্বন্ধ ঠিক করতে আসা দূতের সঙ্গে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, তিনি কি শুধু তার আগের স্ত্রীর গল্প শোনাচ্ছিলেন, নাকি তার পরের স্ত্রীকে একটা ঠান্ডা মাথার হুঁশিয়ারি দিচ্ছিলেন? ক্ষমতা আর নিয়ন্ত্রণের এই ভয়ঙ্কর চক্র, এটা কি চলতেই থাকবে,